ছবি তুলে। কালো কালো মানুষ কি ছবি তুলে? হ্যাঁ, কালো মানুষরা কি মানুষ না, খালি ধলা মানুষরাই মানুষ। সবাই বানাতো আগে। এখন যারা এই যে আপনারা যারা বুড়া ধুরা হয়ে গেছেন, এখন তো আর বানান না। এখন বানাই না। আর এখন এই যে পোলাপান ছোট ছোট মেয়েগুলা শিক্ষাও করে না, বানাইও না, সুতাও ধরে না। আমরা এরকম সময় কত শিক্ষা করছে মানুষের দেখে দেখে। মাছরা খাইতো কুচ ভাষা দিয়া, গরু রাখতেছে মাছরা খাইতো, মাছরা খাইতো কুচ ভাষা, মানে গরু রাখতেছে মাছরা খাইতো। সুপ্রিয় দর্শক, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের খলচন্দা কোচপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, খলচন্দা কোচপাড়া এই যে গ্রামটা, এটা হলো একদম ভারতের সীমান্তলগ্ন গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গ্রাম। এখান থেকে মানে আপনার ওই যে মেঘালয়ের পাহাড় দেখা যায়, আমরা আপনাদেরকে দেখাবো সেই দৃশ্যগুলো। আর এই গ্রামে দর্শক বসবাস করে হচ্ছে আপনার কোচ আদিবাসীরা। বাংলাদেশের ভেতরে আপনারা জানেন যে বিভিন্ন রকমের আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, গারো, হাজং, কোচ, ডালু, বানাই, মর্গান। তবে তারা একটু বিচ্ছিন্নভাবে রয়েছে। খলচন্দায় আমি এখন যেখানে অবস্থান করছি, এখানে সম্ভবত আপনার 27টা পরিবার রয়েছে কোচপুরে। তো গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা দর্শক এই সীমান্তবর্তী যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিকে যেমন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তার পাশাপাশি কোচেদের যে এই পাহাড়ের ঢালে টিলার মধ্যে তাদের যে জীবন বৈচিত্র্য, সংস্কৃতি সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। অবিভক্ত ভারতের আসাম, মেঘালয়, বাংলাদেশের ময়মনসিংহের উত্তরাঞ্চলে গারো পাহাড় জুড়েই মূলত কোচেদের বসবাস ছিল। কিন্তু ভারত ভাগের পর থেকে এই অঞ্চল জুড়ে বিশেষ করে আদিবাসীদের জীবনে শুরু হয় নানান টানাপোড়েন। বিচ্ছিন্ন হতে থাকেন তারা। গারো পাহাড়ের টিলায় তেমনি একটি বিচ্ছিন্ন গ্রাম, এই খলচন্দা কোচপাড়া। গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আমরা সীমান্তের প্রকৃতি দেখার পাশাপাশি দেখার চেষ্টা করব এই কোচেদের জীবন। তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গল্পগুলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা খলচন্দা কোচপাড়া এসে পড়েছি। মানে এই রাস্তাটা দিয়ে কিছুটা সামনে এগোলেই খলচন্দা কোচপাড়া। আমি এখানে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, আপনারা একটু লক্ষ্য করুন, আমি জুম করে দেখাই। ভারতের যে ভিউটা এবং মেঘালয়ের যে তুরা পাহাড়, সেই তুরা পাহাড় কিন্তু স্পষ্ট দেখা যায়। সামনে কিছুটা কৃষি জমি দেখতে পাচ্ছেন ওই যে, এবং তারপরে ওখানে ওই যে বাড়িঘর, ওটা কিন্তু টোটালটাই আপনার ইন্ডিয়ার ভেতরে। আর ওর যে মানে আপনার সীমাটা, ওই সীমার এপাশ থেকে হচ্ছে বাংলাদেশ। এবং আমি এখানে যেখানে রয়েছি, আমি আপনাদেরকে বলি, দেখাই, দেখুন এই যে এইটা কিন্তু একটা পাহাড়ের উপরে, মানে পাহাড় বলা যাবে না, টিলার ওপরে। ঠিক এই টিলার গা বেয়েই রয়েছে এখানে কোচপাড়া। চলুন এবারে আমরা গ্রামের ভেতরে যাই। গ্রামের শুরুটাতেই একটা শীতল অনুভূতি হচ্ছে। মানে আমি দেখাই আপনাদেরকে গ্রামের পরিবেশটা। এখান থেকে দেখুন, এই যে একদম কিন্তু পাহাড়ের নিচু ঢাল। এই দেখুন, আমি কিন্তু টিলার উপরে রয়েছি। ওইদিকে ওই যে ধান ক্ষেত রয়েছে, চমৎকার সুন্দর ধান ক্ষেত, এবং ওখানে বাঁশও রয়েছে। আর তার পাশাপাশি টিলার ভেতরে বনভূমি। এখান থেকে হচ্ছে গ্রাম। প্রথম কোচবাড়িতে এসেই আয়নাল ভাই ঠান্ডা পানি খাওয়ার পরিকল্পনা করছে, আবার সে সাথে ভিডিও করছে। বাড়ির পরিবেশটা দেখুন, এই যে পাহাড়ের টিলার উপরে এই দিদিদের টিলার উপর যে পানিগুলো সাবমার্সেল খুবই
দিদিরা পানিটা কিভাবে তোলেন দিদি? মোটর আছে? মোটর আছে না? ও মানে এখন তো বর্ষাকাল, বর্ষায় তো আপনার মোটরের পানি ওঠে, কিন্তু গরমের সময় ওঠে? গরমের সময় ওঠে। হ্যাঁ, যাক, তাহলে তো আর আপনাদের পানি নিয়ে এখানে কোনো চিন্তা নাই, তাই না? প্রিয় দর্শক, পানিটা খেলাম দিদিদের। এই যে পানিটা মানে একদম আয়রন ছাড়া পানি, আমার কাছে খুব ভালো লাগলো। আমার মানে একদম পেট এইখান থেকে গলা দিয়ে গেল, এ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। আর দেখাই আপনাদেরকে, দেখুন দিদিদের বাড়ির পাশেই হচ্ছে টিলা। এই যে টিলাটাকে তারা কাটছে, কেটে একটা লাইন ওয়াইজ করছে, করার পর এই সাইডটা জায়গা রাখছে, এখান থেকে চলাফেরা করে। আর তাদের বাসা হচ্ছে এই যে দেখুন, এই যে আমাদের এখানকার যারা মানে আপনার কোচ রয়েছে, তারা কিন্তু মোটা দাগে এখন মানে আমাদের সাথে একদম স্বাভাবিক জীবনযাপন করে। এবং এখানকার যারা কোচ, তাদের ছেলে মেয়েদেরকে তারা মোটামুটি সাধারণ শিক্ষাই দেয়। এবং আমি যেটা শুনলাম, দিদির সম্ভবত দুটো মেয়ে আছে। একটু কথা বলি দেখি। দিদি, আপনার ছেলে মেয়ে কয়জন? দুজন। দুটোই কি মেয়ে না ছেলে? দুটোই মেয়ে। বয়স কিরকম হয়েছে আপনার ওদের? ওরা স্কুল কলেজে যায়? একটা 15 বছর আর একটা 12 বছর। আচ্ছা, ওরা কি আপনার আমাদের যে সাধারণ যে স্কুল, সেই স্কুলে পড়ে নাকি আপনাদের জন্য আলাদা কোনো স্কুল আছে? না, আলাদাভাবে স্কুল, বাংলা ভাষায় সবকিছু হয়? হ্যাঁ, ওদের। ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, কোচেদের নিজস্ব ভাষা আছে, তাদের আছে পোশাক, এবং তারা কিন্তু একদম স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে জীবনযাপন করে। ইভেন আমি যেটা জেনেছি সেটা হলো যে এই যে তারা যে আপনার কৃষি কাজ করে, এবং তাদের জীবনের যে সমস্ত সামগ্রিক ব্যবহারিক জিনিসপাতি সবই তারা নিজের হাতে তৈরি করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশের ভেতরে যে কোচেরা রয়েছে বিচ্ছিন্নভাবে, তারা কিন্তু ধীরে ধীরে মানে তাদের যে ভাষাটা আছে সেটা থেকে অনেকখানি সরে গেছে, এবং তাদের যে সংস্কৃতি আছে সেটা থেকেও অনেকখানি সরে গেছে। এখন আমি আপনাদেরকে এটাই মানে বলতে চাইছিলাম যে তাদের যে ছেলে মেয়েরা রয়েছে, তারা কিন্তু আমাদের বাংলাদেশের ভেতরের যে সাধারণ শিক্ষা রয়েছে বাংলা ভাষায়, তারা কিন্তু পড়াশোনা করে। এবং এটাও আমি মনে করি যে তাদের ভেতরে আমাদের দেশের প্রতি বোধ এগুলো কিন্তু জাগিয়ে তুলবে। কেননা আমরা ইতিহাসের বিভিন্ন অধ্যায়কে যখন জানার চেষ্টা করেছি, তখন দেখেছি যে 1947 সালের পর থেকে বিশেষ করে দেশভাগ এবং এই নিয়ে আপনার অনেক রকমের দ্বন্দ্বের কারণে লক্ষ্য করেছিলাম এক পর্যায়ে মানে আমাদের দেশের ভেতরে যেমন অনেক আদিবাসী যারা রয়েছে, তারা এদের ভিতরে যেমন গারো, হাজং, কোচ প্রভৃতি রয়েছে, তাদের ভিতরে একটা প্রবণতা তৈরি হয়েছিল যে তারা তাদের দেশ আমাদের বাংলাদেশ নয়, তারা অ্যাকচুয়াল নিজেদেরকে ভারতীয় বলে মনে করত। কিন্তু ধাপে 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 আমরা দেখছি যে তারা আসলে সেই জায়গাটা থেকে সরে এসছে, এবং এখন আমাদের বাঙালিদের যে শিক্ষা সংস্কৃতি সব কিছুকেই তারা গ্রহণ করছে। কিন্তু আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় যে তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের নিজস্ব ভাষা, এটাকেও সংরক্ষণ করার মানে প্রয়োজন আছে। দর্শক, আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের এই যে কোচ দিদিরা এখানে রয়েছে, এই দিদিরা কিন্তু যখন নিজেদের ভেতরে কথা বলে তখন কিন্তু তারা কোচ ভাষায় কথা বলে, আর পাশাপাশি তারা বাংলা ভাষা বলতে পারে। আর এই যে ঘরগুলো দেখছেন, এখন কিন্তু অধিকাংশই এই কোচপাড়ার ভেতরে সবই টিনের ঘর হয়ে গেছে। তারা মাটির ঘর থেকে ধীরে ধীরে সরে এসছে। মাটির ঘরে একটু মানে পরিশ্রমটা বেশি, তাই না দিদি? মানে মাটির ঘরটা থাকলে আপনার বছরে বছরে সেটাকে ঠিক করা লাগে, কিন্তু মাটির ঘরের ভিতরে শান্তি আছে, শান্তি আছে। আরেকটা জিনিস দর্শক আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা এই দিক থেকে সামনের দিকে যাব। এই যে আমাদের কোচ দিদিরা রয়েছে কিংবা কোচপাড়ায় আরও যারা রয়েছে, তারা কিন্তু অধিকাংশ তাদের জিনিসপাতি তারা নিজের হাতে তৈরি করে। তাদের হাতে তৈরি করা পণ্যের ভেতরে যেমন এই যে মাছ ধরার একটা বিষয়, এটা দিয়ে তারা মাছ ধরে, এটার ভিতরে তারা মাছ রাখে, এটা তারা বাঁশ দিয়ে তৈরি করেছে। আর তাদের পরনে যেটা রয়েছে পোশাক, এটাকে বলা হয় লেফেন। লেফেনটাও তারা নিজেদের হাতে তৈরি করে। আর লেফেনের বিষয়টা কি হয়েছে, এখন অধিকাংশ সম্ভবত এই যে দিদিরা যে লেফেনটা পরে রয়েছে, দিদিরা তো মোটামুটি মাঝ বয়সী, তাদের বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু যারা একেবারে মানে এখন অল্প বয়সী, তারা বোধহয় লেফেনটা খুব একটা পড়তে চায় না, পড়তে চায় এদিক ওদিকে গেলে পরে, কিন্তু নরমালি ভাবে সেটা সবসময় বাসায় খুব একটা পড়ে না। মানে এইটা থেকে একটু বেরিয়ে যাওয়ার প্রবণতা তাদের ভিতরে তৈরি হয়েছে, তাই না?
চলুন আমরা আরও এগোই। সম্ভবত এই গ্রামের ভেতরে মাটির ঘর এখনো পর্যন্ত কিছু কিছু রয়েছে, সব কিছুই এখনো নষ্ট হয়ে যায়নি। একটুখানি আগাতেই আমরা দেখতে পেলাম যে এখানে চমৎকার সুন্দর মাটির ঘর। এই যে দেখুন মাটির ঘরের যে শান্তিটা, এই শান্তিটা যারা উপলব্ধি না করছে তারা আসলে বুঝবে না যে আসলে মাটির ঘরের বিষয়টা আসলে কি। মানে এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস। এই যে দেখুন আরও একটা বাড়ি রয়েছে। এই ঘর মোটা দাগে আপনার যখন প্রচণ্ড গরম পড়ে তখনও কিন্তু এই ঘরগুলো শীতল থাকে। আপনার এই যে ঘরের ভেতরে তখন মানে আপনার ফ্যান কিংবা এসির কোনো কিছুরই প্রয়োজন হয় না, মানে খুবই ঠান্ডা থাকে। আবার শীতের সময় এই ঘরগুলো মানে তুলনামূলকভাবে একটু উষ্ণতা দেয়, মানে শীতটাকে অত বেশি মানে উপলব্ধি করতে দেয় না। তাই মানে এটা হচ্ছে মাটির ঘর হচ্ছে এরকম একটা ব্যাপার যে মাটির ঘরকেই আমরা বলতে পারি যে একটা প্রাকৃতিক এসি, খুবই চমৎকার। এখান থেকেও কিন্তু মেঘালয় পাহাড় দেখা যায়, মানে এত চমৎকার দর্শক এখানকার দৃশ্যগুলো, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। তো আমরা এদিকে আসছিলাম হলো আপনাদেরকে গবাদি পশু দেখাবো। এই দেখুন এই যে তারা কিন্তু এখানে এই যে বাসা থেকে একটু দূরে আপনার এই জায়গাটায় তারা কিন্তু এই যে শূকর বেঁধে রাখছে, এগুলো তারা পালন করে। এই শূকর তারা খায় এবং এটা তারা বিভিন্ন উৎসবে সবাই মিলে খায়। বিশেষ করে আমার এক গারো দাদার সাথে কথা হয়েছিল, তিনি কৃষি বিষয়ক নানানবিধ পড়াশোনা করে এবং এক্সপেরিমেন্ট করে। তো সে বলছিল সচরাচর অন্য গবাদি পশুর তুলনায় আপনার এই যে শূকর পালনটা, এইটা কিন্তু আরও বেশি লাভজনক। মানে এটা সম্ভবত একসাথে অনেকগুলো বাচ্চা উৎপাদন করে প্রাথমিক অবস্থায়, এবং এইগুলোর মানে রোগ অনেক কম, আর তার পাশাপাশি দ্রুত বড় হয়, অনেক মাংস পাওয়া যায় এর থেকে, মানে অনেক গোস্ত পাওয়া যায় এর থেকে, যার কারণে এইটা মানে খুবই লাভজনক একটা মানে আপনার গবাদি পশু। দর্শক আমরা ওই সামনের দিকে যাব এবং ওখান থেকে আপনাদেরকে যে ভিউগুলো রয়েছে সেগুলো দেখাবো। আর এখান থেকে নিচে কোচেদের মন্দির রয়েছে, প্রার্থনার জায়গা, আরও অনেক কোচ পরিবার রয়েছে, সেখানে আমরা যাব। ওখান থেকে নিচ থেকে একটা চিকন রাস্তা গেছে, রাস্তাটা যে কেমন সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না, আমাদেরকে বুঝতে হবে নিচে গিয়ে। নিচে গেলে পরে এখান থেকে ভারতের যে ভিউটা খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভাই আসে, মিজান ভাই ভিডিও করছে, তা আমি একটু নামার চেষ্টা করি। এখানে দেখা যায় একটা ব্রিজও আছে, নদীও আছে, কি জায়গা বাবা, অসাধারণ। নদী বলা যাবে না, এগুলো হচ্ছে ছোট ছোট পাহাড়ি ঝর্ণা। দিক থেকে দর্শক আমরা লক্ষ্য করেছি যে অনেক কোচ রমণীরা তাদের পিঠে বাচ্চা এবং ছাতা মাথায় দিয়ে বেরোচ্ছে, মানে তারা কিন্তু এই জায়গাগুলোকে ব্যবহার করে বিভিন্নভাবে। যেমন ধরুন হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে ধান রোপণ করা হচ্ছে, তারপরে এই পাহাড়ি বনভূমির থেকে তারা কিন্তু বিভিন্ন রকম জ্বালানি, কাঠ প্রভৃতি সংগ্রহ করে। আরেকটা কথা, এখান থেকে যে ঝর্ণাটা এখান থেকে নেমে আসছে, এই যে এখান থেকে আমি মূলত এই পাহাড়ের ভিউটা দেখার পাশাপাশি এই ঝর্ণার উৎসটা কি সেটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। এখানে মানে আসলে পরে দর্শক মোটা দাগে ফিরে যেতে ইচ্ছে করে না, এতই অপরূপ সুন্দর এখানকার দৃশ্য, এখানকার প্রকৃতি, এখানকার পরিবেশ। এখানে বসবাস দর্শক সহজ নয়, এখানে হচ্ছে আপনার বন্য হাতির উপদ্রব রয়েছে। এখানে মানে যখন তখন বন্য হাতি এসে পড়ে, এবং এই যে এখানকার যে জমি আছে সেগুলোকে কিন্তু এই জমিতে যে ফসলগুলো উৎপাদন করে এখানকার স্থানীয় আদিবাসীরা, তাদের সেই ফসলগুলোকে কিন্তু নষ্ট করে। তো এইটা এখানকার একটা সবচেয়ে বড় ঝুঁকির জায়গা। আর কোচগ্রামটা ওই যে দেখুন একটা ছোট্ট ঘরের মতো আছে, ওখান থেকে শুরু হয়ে এই দিক থেকে ঢুকছে, এই দিক থেকে এভাবে। দর্শক নিচে নেমেছিলাম ওখান থেকে, তো আমার মনে হলো যে ওখান থেকে ভিউটা ঠিক আপনারা বুঝতে পারছেন না এখানকার যে মানে দৃশ্যটা, যার কারণে আমি একটু উপরে আসলাম। এখান থেকে যে কাঁটাতারের বেড়াগুলো রয়েছে এগুলো হাতির জন্য। আসেন আপনাদেরকে দেখাই। আর এই জায়গাটায় ওঠার আরেকটা কারণ হচ্ছে এখান থেকে আপনার স্পষ্ট মানে ভারতের যে স্থাপনা, ভারতের ওই যে সীমান্তের ওপারের যে দৃশ্য, তাদের যে ঘর ওই যে টিলার উপরে, এটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই জায়গাটা দিয়ে আটকে দিয়েছে, কারণ এখান থেকে মানে
বন্য প্রাণী যাতে ঢুকতে না পারে সেই জন্যই করছে। তো দেখুন ওই যে আমি একটু জুম করি, তাহলে আপনারা একদম স্পষ্টভাবে দেখতে পারবেন ভারতের ঘরবাড়ি। আর সম্ভবত ওই যে হচ্ছে বর্ডারের যে কাঁটাতার, সেই কাঁটাতার, আর তার পাশে তার পেছনে কিন্তু মেঘালয়ের যে তুরা পাহাড়, সেই তুরা পাহাড়। একটা কথা দর্শক, এই যে এখানের যে আপনার বনভূমি, এই যে কৃষি কিংবা বনভূমি, এই কৃষি ক্ষেত্রে কিংবা ওই বনভূমির ভেতরে বহিরাগতদের কিন্তু যাওয়ার নির্দেশনা নেই। এখানে যারা স্থানীয় রয়েছে তারাই কিন্তু ওখানে যেতে পারে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। তো এবারে চলুন আমরা কোচেদের যে সংস্কৃতি, বিশেষ করে তাদের পূজা পার্বণ এবং তাদের বাড়ি ঘর এই পাশের যে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। আর একটা ব্রিজ রয়েছে এখানে, খুবই চমৎকার, দেখাই চলুন। প্রিয় দর্শক, যে নদীর কথা বলেছিলাম সেই নদীটা কিন্তু এই যে এখানে নদী না, এটা ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা। সেই ঝর্ণার উৎসটা এখান থেকে নামে। এই পানিটা বোধহয় স্থানীয় ভাইরা বিভিন্ন কাজে ব্যবহার করে, তাই না? ওই চেলাখালী নদীতে যে নামছে, ওই মূল নদীতে যে নামছে, কিন্তু এইটার ওই পাহাড় থেকে ছোটখাটো উৎস থেকে নামে আর কি। আর এটা ঝর্ণা বা ছোটখাটো ঝর্ণা, এগুলো পাহাড় থেকে নেমে আসে আর কি, পাহাড়ের থেকে নেমে আসে। তো এইটাও এখানকার স্থানীয় ভাইরা বোধহয় একটু কাজে বাজেও ব্যবহার করতে পারে। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন কাজে বাজে ব্যবহার করতে পারে। আর তার পাশে দেখুন এই যে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজটা দিয়ে এপার ওপার পারাবার করা যায়। ওপারে কিন্তু মানে আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেখানকার যে গ্রামের যে বাড়িঘর, তার চাইতে বেশি বাড়িঘর কিন্তু গ্রামের এই সাইডটাতে। তো এই সাইডটায় আমরা যাব। আর এই দিকে হচ্ছে আপনার মন্দিরও রয়েছে কোচেদের। কোচেরা কি কি পূজা করে সেটা আমরা জানার চেষ্টা করব। কেবল পোশাকে নয়, কোচেদের ধর্মের ভেতরেও এসেছে নানান পরিবর্তন। পরিবর্তন এসেছে ভাষায়, শিক্ষায়, কাজে কর্মে। অথচ একসময় তারা তাদের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে বাঁচার চেষ্টা করত। কিন্তু বিশ্বায়ন সবকিছু বদলে দিয়েছে। এখন সবকিছুরই পণ্যায়ন হয়, লেফেনও কিনতে পাওয়া যায়। দিদি, কি এই যে লেফেনটা যে আপনারা আগে বানায়া পড়তেন এবং আপনিও তো বানাইতে পারতেন, এই যে আপনাদের কোচপাড়া, এই কোচপাড়ার মধ্যে কি আরো কেউ বানাতে পারে? সবাই বানাইতো আগে, সবাই বানাতে আগে। এখন যারা এই যে আপনারা যারা বুড়া দুরা হয়ে গেছেন, এখন তো আর বানান না। এখন বানাই না। আর এখন এই যে পোলাপান ছোট ছোট মেয়েগুলা শিক্ষাও করে না, বানাইও না, সুতাও ধরে না। আমরা এরকম সময় কত শিক্ষা করছে মানুষের দেখে দেখা। তা এই যে আপনাদের যে পোলাপানরা যে শেখে না, এখন ধরেন বয়স হলে তো মানুষ সবাই মরবই, আমিও মরে যেমন আপনারা যায়। তা যদি আমরা না থাকি, আপনারা না থাকেন, তাহলে পরবর্তী যে যারা থাকবো এরা তো আর বানাতে পারবো না। না পারবো না, দুলু বানবার পাবো না, ওই যে লেফেনও বানবার পাবো না। এখন ওগুলা নাই, চল এগুলো তো আর থাকবে না, তাহলে থাকবো না ওগুলা। আর কেনা জিনিসটা যে আপনারা যে কিন্না যেটা আনেন বাজার থেকে, ওই যে মেলা থেকে, এই জিনিসটার যে আপনারা হাতে যেটা বানাইতেন ওইটা যেরকম হইতো, এখন ওই কেনাটা কি ওরকম হয়? কেনাটা তেমন ভালো না, নিজে বানানির মতন হয় না, বানানির মতো হয় না। আর ওইটা মনে হয় কাপড়ও ভালো থাকে না, সুতাও ভালো থাকে না। না, সুতাও ভালো, আরো বানানি শক্ত হয়। নিজের হাতে বানানি, নিজের হাতের বানানিটা একটা মানে মজাই আলাদা, মজাই আলাদা, না দিদি? কিনতে পাওয়া যায় পূজার সামগ্রী,
তাই এখন আর এসব কেউ বানাতে ইচ্ছুক নয়। বৈশ্বিক পণ্যায়ন থেকে আদিবাসীরাই বা কেন এখন আর বাদ যাবে? ঘর নাই হালমালা সবারই আলামালা, কার কি আছে এই জগতে কোন দেখি? মানুষ কাম করবে পাই না, কোমর বেদ না আনছে ফটো পাই তখন তো পাচা bisi potong bereng barang sa paito. Bisi pa nang la. Bereng barang sa lakin. Na busa-busa. Kala-kala manu ki ছবি তুলে। কালো কালো মানুষ কি ছবি তুলে? হ্যাঁ। কালো মানুষরা কি মানুষ না, খালি ধলা মানুষরাই মানুষ। হ্যাঁ। টিবেন হবগা। 80 আরো বাঁচুন 200 বছর। মুরক সেন কো আর বরে মানি পাইনি তাকনছি। এই যে কি ভাষা বললেন দিদি, এটা তো বুঝতে পারলাম না। আমগরে যে ভাষা আমগরে হেদাই। কোচ ভাষা। একটু বাংলায় বলবেন ওইটা? বাংলা তো জহ পাই না, আর মালা সিন পাই। এবার বাংলা পায় না, বুঝছেন? প্রিয় দর্শক, খলচন্দা কোচপাড়ার কোচেদের যে উপাসনালয়, সেই উপাসনালয়ে কিন্তু আমরা এসেছি, যেটাকে বলা হয় মন্দির। তো এই যে আপনার কোচেদের মন্দির, এখানে মোটা দাগে তারা এখন সনাতন ধর্মের যে সমস্ত দেব দেবী আছেন তাদের পূজা অর্চনা করেন। ইভেন তাদের নিজস্ব কিছু মানে পূর্বের যে ধর্মাচার তারও কিছু কিছু পর্ব এখানে তারা রেখেছেন এবং সেটাও কিন্তু তারা ধারাক্রমে পালন করে থাকেন। আমরা দেখাই এখানে এখন তাদের যে মুখ্য দেব দেবী যেটা রয়েছে সেটা কিন্তু এই যে কালী পূজা তারা বিশেষ প্রাধান্য দিয়ে করেন। এটা হচ্ছে আপনার এই যে বড় মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কালী মাতার মন্দির এবং তার পাশাপাশি কিছু ছোট ছোট পার্ট আছে এখানে। আপনারা যদি পূর্ণাঙ্গভাবে দেখেন, লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন ওখানে মাঝে একটা পার্ট, আবার এখান দিয়ে কিছু কিছু পার্ট রয়েছে, এই যে দেখুন, এবং এই যে একটা ছোট্ট পার্ট রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দাদা, মানে এখন আপনারা যারা কোচ রয়েছেন তারা তো সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা করেন, কারণ সনাতন ধর্মে আমরা জানি যে 33 কোটি দেবদেবীদের রয়েছে, দেবদেবী রয়েছে, তাই না? তো 33 কোটি সব দেবদেবীকে তো আর সবাই পুজো দেয় না। না, সবাই দেন। এখন আপনারা এখানে কোন কোন দেবদেবীর পূজা দেন? এখন বর্তমানে শ্রীকৃষ্ণের, হ্যাঁ, তারপর কালী, লক্ষ্মী, এই কয়েকটা আর কি করতেছে আমরা। আর কি আছে পাশাপাশি? পাশাপাশি মনসাও দেয়, মনসা আছে, তারপরে আর এটাই বেশি আর কি আমার কোচের মধ্যে। এইটাই আপাতত আপনাদের। দুর্গা পূজা আছে, তারপর আমরা এখানে গরিব জন্য দিতে পারে না। দুর্গা পূজাটা এখানে আপনারা করেন না? করেন। আচ্ছা, এটা কি অভাবের জন্য? অভাবের জন্য করি। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি সবকিছুই পালন করেন। হিন্দু যারা, মানে যারা নিজেদেরকে হিন্দু বলে, যারা যেমন নাইদাবাড়িতে অনেক হিন্দু আছে, আপনারা তো কোচ, তারা কি আপনাদের নিজস্ব স্বজাতি মনে করে নাকি তারা তাদের থেকে আপনাদেরকে আলাদা মনে করে? না, ওরাও আমগর একই ধর্মে পালন করে, আমগর মানে গ্রহণ করে। কিন্তু বিবাহ হয় কি? হয়। মানে ওই হিন্দুদের সাথে আপনাদের সাথে কোনো রকম কোনো বিবাহ বন্ধন, মানে ধরেন ওই হিন্দু একটা মানে নারী কোনো কোচ পুরুষকে কি বিবাহ করে? করে নাই। মানে এটার ভিতরে একটা বর্মনের মধ্যে আছে। আবার ওটা তো বর্মনরা তো আছে, তারা তো কোচেদেরই অংশ, তাদেরকে বলে মারগান কোচ, কিংবা বর্মনরা বলে হচ্ছে, ওরা হচ্ছে বংশী বলে ওদেরকে। যাই হোক, সেটা তো আপনাদের কাছাকাছি যেহেতু আপনারা, কিন্তু ওই হিন্দুরা মূলত এটা করে না, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কথা বলতে চাই দর্শক, এই কোচ ধর্ম নিয়ে। মোটা থেকে যখন মানে আপনার কোচেরা হিন্দু ধর্মের মধ্যে এসে পড়েনি, তার আগের কথা, তখন কোচেরা মূলত বিহু উৎসব পালন করত। বিহুটাকে বলা হয় মানে মোটা দাগে নবান্ন উৎসব। এই বিহু উৎসবটা এটা কিন্তু কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা মানে একটা সার্বজনীন উৎসব। এই বিহু উৎসবের পাশাপাশি তারা পবনদেবের পূজা করতো, মানে বিভিন্ন প্রকৃতির যে ভেতর থেকে যে সমস্ত তারা যেগুলোকে শক্তির উৎস মনে করত, যেমন পানি কিংবা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য প্রয়োজন হয়, সেই ধরনের বিষয়াদিকে তারা পূজা করত। কিন্তু
নরনারায়ণ কোচ, যিনি কোচেদের রাজা ছিলেন, বিশেষ করে কোচবিহারে। তো সেই কোচবিহারের নরনারায়ণ কোচের সময় থেকে তারা হিন্দু ধর্মের 8টা গোত্র আছে, সেই 8টা গোত্রের মধ্যে যেটাকে ক্ষত্রিয় বলা হয়, সেই ক্ষত্রিয় গোত্রটাকে তারা ধারণ করে এবং ধীরে 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 কোচেরা হিন্দু ধর্ম মানে সনাতন ধর্মের দিকে শিফটিং করতে থাকে এবং তারপর থেকেই তাদের এই যে পূজার যে পরিবর্তনগুলো আসে, যেমন এখানে দেখুন, এখানে আরও কিছু দেবদেবী রয়েছে, সেই দেবদেবীদের কিন্তু তারা পূজা করতে থাকে আর তাদের যে মুরানুক ধর্ম সেই ধর্ম থেকে তারা সরে যেতে থাকে। তো প্রিয় দর্শক, দেখলাম আজকে আমাদের এই খলচন্দা কোচপাড়ার যে কোচ গ্রামের যে চিত্র, সেই চিত্র, এবং তার পাশাপাশি আমরা জানতে চেষ্টা করলাম এখানকার কৃষি এবং এখানকার মানুষের জীবনধারা এবং এখানকার মানুষের সংস্কৃতি সব কিছুই। তো প্রত্যাশা করি আপনাদের এই পর্বটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন কেমন লাগে আপনাদের আমাদের ভিডিও। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল।